দেশের রায় স্পষ্ট হওয়ার পর ২৪ ঘন্টা অতিক্রান্ত, সব নজর দিল্লিতে, তৎপরতা দুই শিবিরেই। একক সংখ্যাগরিষ্ঠতা অধরা, ফল ঘোষণার পরই শরিকদের নিয়ে বৈঠক করল বিজেপি। আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএর বৈঠক হয়। সেই বৈঠকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডাদের পাশাপাশি উপস্থিত ছিলেন টিডিপির চন্দ্রবাবু নাইডু, জেডিইউ এর নীতিশ কুমার, লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ান। বৈঠকে নরেন্দ্র মোদীকে এনডিএ শিবিরের নেতা হিসেবে পুনর্নির্বাচিত করেন শরিকরা। গত দু দফায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার সরকার গড়তে শরিকদের উপর নির্ভরশীল হতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। এক্ষেত্রে কার্যত কিং মেকারের ভূমিকায় দেখা হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে। সূত্রের খবর, বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি জানিয়েছে টিডিপি এবং জেডিইউ। নিজের দলের জন্য স্পিকারের পদ চেয়েছেন চন্দ্রবাবু। অন্যদিকে শরিকদের খুশি রাখতে বিহার ও অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার ভাবনা চিন্তার আশ্বাস দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিকে আইএনডিআইএ ব্লকের যে মিটিং, সেই মিটিং জাস্ট শেষ হয়েছে। আমরা সরাসরি চলে যাব নয়া দিল্লিতে, সেখানে আমরা দেখব এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ সেখানে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে ইন্ডিয়া জোটের যে মিটিং, যেখানে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, ইতিমধ্যেই ইন্ডিয়া ব্লকের বৈঠক শেষ হয়েছে, কি নির্যাস পাওয়া যাচ্ছে? দেখো, প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক চললো এবং বৈঠকের পরে এখন ইন্ডিয়া জোটের শরিক নেতারা যারা উপস্থিত হয়েছিলেন তারা বেরিয়ে আসছেন এবং বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হবেন। সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা আজকের বৈঠকে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা প্রত্যেকটি রাজনৈতিক দল অত্যন্ত ভালো ফল করেছে এবং তারপরে তারা আলোচনা করেছেন যে বৈঠকের এই সরকার গঠনের দিকে তারা এগোবেন কিনা এবং সেই সরকার গঠনের দিকে এগোতে হলে শরিক দলগুলিকে তারা কিভাবে আরো শরিক দল তারা সংগ্রহ করবেন, শরিক দলগুলিকে আরো নিজেদের দলে আনবেন, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত রূপরেখা হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের নেতারা তারা ঠিক করেছেন তারা বিরোধী শিবিরেই আপাতত থাকতে পারেন, এরকম একটি সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও একেবারে বৈঠকের যে নির্যাস সেটি কিন্তু এখনো আসতে সময় লাগবে, তার কারণ বৈঠক এখনো যেহেতু চলছে এবং বৈঠকের শেষ মুহূর্ত এসে পৌঁছেছে, একে একে নেতারা তারা বের হচ্ছেন এবং এই মুহূর্তে এক্ষুনি বৈঠকের নির্যাস ঠিক কোন কেন্দ্রবিন্দুতে গিয়ে যাচ্ছে সেটা বলা এক্ষুনি সম্ভব হচ্ছে না। তার কারণ বৈঠকের যে বিষয়গুলি ছিল আলোচ্যসূচি, সরকার গঠনের দিকে এগোবেন নাকি বিরোধী শিবিরে থাকবেন, মূল এই সিদ্ধান্তেই কিন্তু আজকের আলোচনা একেবারে আবর্তিত হয়েছে। সেক্ষেত্রে আরো কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। রাজীব, আমরা পরবর্তীকালে আবারও যাব সেখানে। আপাতত তোমায় ধন্যবাদ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী ছিলেন নয়াদিল্লি থেকে। আমরা কিছুক্ষণ পরেই সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন ইন্ডিয়া ব্লকের নেতারা, সেখানে আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, বিজেপির পক্ষ থেকে অর্চনা মজুমদার, সিপিআইএম এর পক্ষ থেকে কলতান দাশগুপ্ত এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক শঙ্খদীপ দাস। আমি অর্চনাদিকে দিয়েই শুরু করি। অর্চনাদি, 10 বছরে অভ্যেসটা অন্যরকম ছিল। 10 বছরে সশক্ত সরকার, 10 বছরে একটা কোয়ালিশন গভর্নমেন্টের যে চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো থাকে, যে বাধ্যবাধকতাগুলো থাকে, সেগুলো নিয়ে মাথা ঘামাতে হয়নি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষমতায় এলে শরিকদের মানভঞ্জন থেকে শুরু করে তাদের মন রাখা, এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে তারপর একটা একটা করে ধাপ এগোতে হবে। তাহলে আপনি এটা মেনে নিচ্ছেন যে খোয়াবি পোলাও নেই, এনডিএ গভর্নমেন্ট মোদিজিকে তৈরি করছে, দিস ইজ অ্যাপ্রুভড। তো নরেন্দ্র মোদিজি তৃতীয়বার সরকারে এসে যে কাজকর্ম করবেন, আমি কনফিডেন্টলি এবং জোর করে বলে যাচ্ছি, ইট ওয়াজ নেভার ডান আর্লিয়ার, ইট ওয়াজ নেভার ডান ইন লাস্ট 2 টার্মস। এইবারের মোদি সরকার লাস্ট 10 বছর তো ট্রেলার ছিল, কিন্তু মুভিটা যখন তিনি বানাবেন সেই সময় এটা ট্রেলারের পর মুভিতে যখন আমরা ঢুকবো সেই সময় কি শরিকরা চলে আসছে। আপনারা বলছেন বিজেপি 240-এ দাঁড়িয়ে গেছে, তাদের সরকার করতে গেলেও তাদের অ্যালায়েন্স দেখুন, এনডিএতে যারা আছেন চন্দ্রবাবু নাইডু বা তারা কিন্তু এনডিএর সঙ্গে 1999 থেকে আছেন, নতুন কিছু না, এনডিএ জোটের।
তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি এত বছর মাঝখানে উনি বেরিয়ে গেছিলেন, আবার চলে এসছেন নীতিশ কুমার, কিন্তু যে একসঙ্গে কাজ করার ব্যাপারটা রয়েছে ওটা কিন্তু নতুন কিছু নয়, নাথিং নিউ। একসাথে আমরা কাজ করেছি, আমরা দেশের রাষ্ট্রের উন্নয়নে করেছি এবং সেইটা আমাদের কাজ চলছে। এইবারে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যে কাজগুলো করবেন প্রতিদিন আপনারা দেখতে পাবেন, এই কাজ ভারতবর্ষের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী আগে করেননি, এটা আমি জোর গলায় বলে যাচ্ছি। নরেন্দ্র মোদী সরকার 3.0 সেখানে যে কাজগুলো হবে সেগুলো আগে কখনো হয়নি। আচ্ছা, যে জিনিস হয়ে গেছে সেই জিনিসটা নতুন করে হবে কি করে? এই কি মানে এটা তো আলোচনাটাই বোকা। মানে আমি সকালে স্নান করেছি বা সকালে ভাত খেয়ে নিচ্ছি, আমি আবার ভাত খাবো কি করে? যেটা হয়নি সেটা হওয়ানোর জন্যই তো এটা, অথবা টাইম ট্রাভেল করতে হবে, আলোচনাটাই মানে অর্থহীন। এবার প্রশ্নটা হচ্ছে, তুমি যে লেটার অ্যান্ড স্পিরিটে প্রশ্নটা করেছিলে, যে একা সিদ্ধান্ত নেওয়ার যে সুবিধা জোট সরকার নিয়ে সেই সুবিধাটা পাওয়া যায় কিনা। দেখো, বেশি দূর যেতে হবে না, অন্ধ্রপ্রদেশে একই সঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই বিধানসভা নির্বাচনে টিডিপি জয়লাভ করেছে। তাদের ম্যানিফেস্টোতে, আমি বলছি তাদের ম্যানিফেস্টোতে রয়েছে ওবিসিদের ভেতর 4.5% সংখ্যালঘু সংরক্ষণ। এবার এই সংরক্ষণটাকে এখন বিজেপিকে সমর্থন করতে হবে, সমর্থন না করলে কেন্দ্রে সরকারটা হবে না। আমি ম্যানিফেস্টো লিখিনি, তুমি লেখনি। সমস্যাটা এই জায়গাটাতে বিহারকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার দাবিটা আমি করিনি, নীতিশ কুমার করেছিলেন আগের বার যখন একসঙ্গে লড়েছিলেন, পাইনি এতদিনে, ওই সব হো জায়গা। এবার এগুলো দিতে হবে। এবং আমরা জানি আজ অবধি ভারতবর্ষের ইতিহাসে অ্যাসপিরেশনাল মানুষের যদি একটা মানে অবয়ব তৈরি করা, একটা প্রোটোটাইপ তৈরি করা হয়, সবার আগে বোধহয় তার নাম হবে নীতিশ কুমার। আমার এখানে জিজ্ঞাসা আমার কলতানের কাছে, যে আমরা যেরকম সেদিনই দেখছিলাম যে নরেন্দ্র মোদী যেটা বলছিলেন যে তিনি মনে করেন যে পরমাত্মা তাকে পাঠিয়েছেন এবং তাকে দিয়ে কিছু কাজ করিয়ে নিতে চান, কিন্তু মুশকিল হচ্ছে এখন পরমাত্মা তাকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে তাকে শরিকদের যে বাধ্যবাধকতা সেটার উপর নির্ভর করে থাকে। অর্থাৎ পরমাত্মা চাইলেও তিনি সব করে উঠতে পারবেন কিনা সেটা স্পষ্ট না। পরমাত্মা বলতে কাকে বুঝিয়েছেন আমি তো জানি না, এমনি এই ধরনের কথাগুলো শেষ বাজারে বলার চেষ্টা করেছিলেন সম্ভবত লোকের মনটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য, এই সব ধ্যানে বসে যাওয়া ইত্যাদি কেউ কারোর ব্যক্তি জীবনে করতে পারে, কিন্তু শেষ বাজারে করেছিলেন সম্ভবত অন্যান্য সমস্ত কিছু থেকে জিনিসটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য। তাহলে এই গোটা দেশের জনগণ ইত্যাদি এইবারের নির্বাচনের সিগন্যালটা হচ্ছে তাই, যে আমি যা খুশি তাই করে যেতে পারবো না, এই যে চাইলেই আমি সংবিধান বদলে দিতে পারি। ট্রেলার 10 বছর যদি বললেন বিজেপির নেত্রী, যে গত 10 বছর একটা ট্রেলার ছিল, ফলে এই ট্রেলারটা তো গোটা দেশের মানুষ বুঝিয়ে দিয়েছেন যে এই ট্রেলারটা খুব একটা ভালো হলো না, ফলে গোটা সিনেমার মেকিংটা এবার বদলে দিতে হবে। ডিরেকশন হোক, প্রোডাকশন হোক, কে অভিনয় করবেন হোক, চিত্রনাট্য কি হবে, গোটা ডিরেকশনটা যে এবার বদলে যেতে হবে। একটা গভর্নমেন্ট যখন চলে, এইটা অস্বাভাবিক যে এত আপনার এই মানুষের সিগন্যাল আপনি বুঝলেন না যে অন্যের মাঝখানে কথা বলতেন, এটা অস্বাভাবিক। সেটা হচ্ছে যে গোটা চিত্রনাট্যটা এবার বদলে যেতে হবে। আপনি আপনার মতো করে ওখানে আজকে চালু করে দিলাম 370, কি ফল হয়েছে কেউ জানে না, ফলে এই জিনিসগুলো এবার করা যাবে না, অনেক বাঁধনের মধ্যে থাকতে হবে। এইটা এবারের নির্বাচনের যদি আপনি ট্রেলার বলেন, তাহলে প্রথম 24 ঘন্টা কাটলে ট্রেলার হচ্ছে এইটা। কৃষাণু, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আজকে ইন্ডিয়া ব্লকের মিটিং, একটু পরেই তারা সাংবাদিকদের মুখোমুখি হবেন। ইন্ডিয়া ব্লকের যে মিটিং, আমরা তো দেখেছি যে ইতিমধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও যেহেতু প্রিপোল অ্যালায়েন্স এনডিএ, তো স্বাভাবিকভাবেই তাদেরই ডাক পাওয়ার কথা, এবং ইতিমধ্যেই সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। না, প্রিপোল অ্যালায়েন্সটা মানে এর কোনো মানে আইনগত কোনো ফ্রেমওয়ার্ক নেই, এটা কোনো আইন সিদ্ধ ব্যাপার না। প্রিপোল ঠিক আছে, এটা বলতে ভালো লাগে, এটা দাবি জানাতে ভালো লাগে, কিন্তু অ্যাবসলিউট মেজরিটি বিজেপি অ্যাবসলিউট মেজরিটি না পেলেও সিঙ্গেল লার্জেস্ট পার্টি, তো সিঙ্গেল লার্জেস্ট হলো, এর আগে অনেক সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে তো তাদের ডাক পাওয়ার কথা। এর আগেও বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়ে সরকার গঠন করতে পারেনি, কেন কি বিরোধীরা একজোট হয়েছে, বারংবার হয়েছে, অনেকবার হয়েছে। অটল বিহারী বাজপেয়ী যখন 1998-তে প্রথমবার প্রধানমন্ত্রী হন, তার আগেও অনেকবার চেষ্টা হয়েছিল, বিফল হয়েছিল এই কারণে। 1998 সরকারটাও তার পুরো টার্ম কমপ্লিট করতে পারেনি, সেটা দিয়ে আমি যাচ্ছি না। বিজেপির এইবার যে দাবিগুলো ছিল, যে বলছে প্রচুর কাজ করবে, আচ্ছা আগের বার স্মার্ট সিটি বা মুদ্রা যোজনা কি হলো, কৃষকদের আয় দ্বিগুণ করার কি হলো, সেইগুলো ব্যর্থ হয়েছে, সেইগুলো নিয়ে বলছি না, সেগুলো বাদ গেল। এখন হচ্ছে এবার বলেছিল ইউসিসি মানে ইউনিফর্ম সিভিল কোড করবে, সেটা কি হচ্ছে
সেটা খুব দ্রুত গতিতে কি হবে? এবার বলেছিল ওয়ান নেশন ওয়ান ভোট করবে, আমরা বিরোধিতা করেছিলাম, এবার কি করবে? হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে কি কাজ করবে। এখন তো এই 2000 টাকার নোট যে তারা প্রত্যাহার করেছেন সেটার জন্য কি বিধি, কি আইনগত কি হয়েছিল সেটা আরটিআইতে জানতে চাওয়া হয়েছিল, যেটা রিপ্লাই দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে পররাষ্ট্র এবং অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে এইগুলো জানিয়ে দিলে, তাই জন্য জানানো এখানে যাবে। আমি একটু আসি শঙ্খদীপের কাছে। শঙ্খদীপ দীর্ঘদিন ধরে রাজধানীতে সাংবাদিকতা করেছে। শঙ্খদীপ, ভারতীয় গণতন্ত্রের একটা খুব ন্যাচারাল একটা চেকস অ্যান্ড ব্যালেন্স আছে, যে সময় দাঁড়িয়ে বিশেষ করে 3 ডিসেম্বরের পর এরকম একটা হাওয়া চারদিকে ছিল যে এই সরকার ক্ষমতায় ফিরতে চলেছে হিউজ ম্যান্ডেট নিয়ে এবং তারপর সংবিধান বদলে দিতে পারবেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ যে কোনো বিল তারা চাইলেই অনায়াসে পাশ করে দিতে পারবেন। আমরা গত ডিসেম্বরেই দেখেছি যে লোকসভা এবং রাজ্যসভায় এক ধাক্কায় বহু সাংসদকে সাসপেন্ড করে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়ে গেছে, তার নিদর্শনও দেখেছি। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যা চিত্র, মোদী সরকারই, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন, কিন্তু অনেকগুলো চেকস অ্যান্ড ব্যালেন্স শরিকদের মতের ওপর নির্ভরশীল থাকতে হবে, তাদের পছন্দ অপছন্দের ওপর নির্ভরশীল থাকতে হবে। অন্যদিকে বেশ শক্তিশালী একটা বিরোধী বেঞ্চ, সেটাও ফেস করতে হবে। এটাই কি এই ন্যাচারাল চেকস অ্যান্ড ব্যালেন্সে আসলে কি এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? না, একদম মৌপিয়া, তুমি ঠিক বলছো যে দেখো, মানে কোয়ালিশন পলিটিক্সটা না একটা প্র্যাকটিস, মানে সেটাকে না অভ্যেস করতে হয়। সবাইকে সঙ্গে নিয়ে চলাটা কিন্তু একটা অভ্যেসের ব্যাপার। তুমি কিন্তু রাতারাতিভাবে সবাইকে সঙ্গে নিয়ে চলতে পারবে না। গত 10 বছর ধরে আমরা নরেন্দ্র মোদীর যে সরকার দেখেছি, সেখানে আমরা দেখেছি যে বিজেপিরই সবাইকে নিয়ে চলতে পারেনি। তুমি দেখো যে বিজেপির মধ্যে কারো টুশব্দ করার উপায় ছিল না যে কাকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মন্ত্রী করবেন এবং কাকে করবেন না। সুতরাং শরিকদের থেকে কি চাপ আসবে তার থেকে বড় কথা হচ্ছে যে এখন নাম্বারটা 240, এখন 282 বা 303 নয়। তার ফলে এখন কিন্তু এই যে কারা কারা মন্ত্রী হবেন সে ব্যাপারেও কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একচ্ছত্র কথাবার্তা চলবে বলে আমার অন্তত মনে হয় না। এবং যে বিজেপিকে আমি চিনেছি এতদিন ধরে, এখন কিন্তু বিজেপির মধ্যে থেকেও কিন্তু একটা রিসেন্টমেন্ট তৈরি হতে পারে। তুমি যদি কালকে রাজনাথ সিংয়ের টুইটটা দেখো, ভেরি ইন্টারেস্টিং। রাজনাথ সিং কালকে টুইট করেছেন বিজেপি কর্মীদের অভিনন্দন জানিয়ে, নরেন্দ্র মোদী বা অমিত শাহর নাম সেখানে নেই, শুধু জেপি নাড্ডার নাম আছে। অথচ এই রাজনাথ সিং 2019 সালের রেজাল্ট বেরোনোর দিন টুইট করেছিলেন। তো এই টুইটে লেখা ছিল, আমি প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছি, অমিত শাহর সঙ্গে ফোনে কথা বলেছি, তাদের অভিনন্দন জানিয়েছি। কিন্তু এবারের টুইটে কিন্তু কোনো মোদী অমিত শাহর কথা নেই। তার মানে কোনো না কোনো জায়গা থেকে একটা প্রেশার গ্রুপ তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটাকে কংগ্রেস বলছে জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত। তো প্রথম কথা হচ্ছে ভেতর থেকে এই প্রেশারটা থাকবে। পার্টির মধ্যেই বুলডোজ করা যাবে না, পার্লামেন্টও পরের কথা। পার্টির মধ্যেই নিজেদের মতটা বুলডোজ করা যাবে না। এবার পার্লামেন্টে কি হচ্ছে যে একটা ব্রুট মেজরিটি থাকার ফলে হচ্ছে যে যা ইচ্ছা বিল, মানে যেমন মনে হয়েছে বিল পাস করে দেওয়া হয়েছে। কিন্তু এবার একটা কনসেনসাস বিল্ড করতে হবে। আমি আবার বলছি যে কনসেনসাস বিল্ড করা একটা আর্ট, একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা বিজেপি চলে গিয়েছে গত 10 বছরে। নতুন করে এই প্র্যাকটিসটা তৈরি করতে হবে এবং এই প্র্যাকটিসের জন্য সবাই উপযুক্ত নন। ধরো আজকে পীযূষ গোয়েলকে পাঠানো হচ্ছে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে মিটিং করতে। দেখো, চন্দ্রবাবু নাইডুকে একটা সময়ে তাবড়ো বিজেপির মন্ত্রীরা হ্যান্ডেল করেছেন। পীযূষ গোয়েলের সেই অভিজ্ঞতা নেই। নীতিশ কুমার যে কতটা পোড় খাওয়া, এবং মানে লোকে বলেন যে ডিগবাজির নাম নীতিশ কুমার, তাকে হ্যান্ডেল করা ইজ কোয়াইট আ ডিফিকাল্ট জব। শুধু তা নয়, পার্লামেন্টে এবার হচ্ছে যে বিরোধীরা একটা বড় ব্লক 234, মানে সেখানে প্রতিটা ইস্যুতে বিরোধীরা পার্লামেন্ট স্টল করে দিতে পারে। তো ফলে আগামী যে 5 বছর আমার ধারণা যে এটা খুব রাফ একটা ওয়েদার থাকবে এবং সেখানে চাইলেই কাউকে কোনো বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করে দেওয়া, তাদের পার্লামেন্ট থেকে বার করে দেওয়া এতটা সহজ আর হবে বলে আমার মনে হচ্ছে না। অর্চনা দি, কুসুমাস্তীর্ণ নয় পথটা। এই যে আমি অনেক সব শুনছিলাম, মন দিয়েই শুনছিলাম, এবং এটা একটা নতুন সিচুয়েশন। ডেফিনেটলি কোয়ালিশন এনডিএ, দ্য এনডিএ ওয়াজ দেয়ার নাম্বার ওয়ান। যেমন কোয়ালিশন গভর্নমেন্ট চালিয়েছে, সে সময় অটল বিহারী বাজপেয়ী ছিলেন, নরেন্দ্র মোদী অমিত শাহরা, তারা কিন্তু
নামে চালাননি, এনডিএ তারা থাকলেও বিজেপি চালাবেন। হিসেবেই সরকার এত চালিয়েছে, ভাবনা চিন্তা করার কিচ্ছু না নরেন্দ্র মোদীকে। বরং একাধিক শরিক তারা অ্যান্টাগোনাইজড হয়েছেন। শিবসেনার মতো দীর্ঘদিনের শরিক এবং ন্যাচারাল অ্যালি তারা ছেড়ে বেরিয়ে এসেছে। কাজগুলো যেগুলো করেছে সেখানে কেউ বাধা দিলে সেখানে যেরকম পাওয়ার ছিল আমি যেটা বলছি নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার হতে দিন, তাকে 7 দিন কাজ করতে দিন, 1 মাস বাদে এই ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে দেখুন কোন জায়গায় দাঁড়ায়, কটা লোক থাকে, ভেঙে টুকরো টুকরো খান ওর যদি না যায় বলবেন এখানে 24 ঘন্টায় এসে আমি দুটো বাজে কথা বলে গেছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ইন্ডিয়া জোট যে তৈরি করেছে এরা শুধু পাওয়ারের ফ্লোতে, আমি যেরকম জোয়ারের দিকে স্রোত বয় না, এতদিন মোদির যেরকম গ্যারান্টির পর জোয়ারের আজকে দিকে অন্তত স্রোত বয়, অর্চনাদের গ্যারান্টি আপনি দেখছি। লিখে রাখুন ইন্ডিয়া জোট সেই দিকে স্রোত, কারেন্টে বইবে এবং এই জোট থাকবে না, কারণ এটা সুবিধাবাদী। লাস্ট কয়েক মাসে একটা পরিবর্তন, এতদিন মোদির গ্যারান্টি দেখছিলাম, এই এতদিন পর মোদির গ্যারান্টির বদলে অর্চনাদির গ্যারান্টি শুনলাম। শুনুন, আমার গ্যারান্টি শোনাটা কথা নয়, বাস্তবটা আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা সেটা থেকে বলছি। এই জোট আমাদের দেখুন যতই চেঁচামেচি কান্নাকাটি হইচই হোক, বিজেপি একা 240, আর সেখানে আপনার সবাই মিলে ইন্ডিয়া জোট কত, তাই নিয়ে যদি আজকে সমান সমান হতো, একক সংখ্যাগরিষ্ঠ এটা মানতে হবে, এবং বিজেপি যেখানে থাকবে না সেখানে কোনো গভর্নমেন্ট ফর্ম হবে না এটা মানতে হবে। নরেন্দ্র মোদীর এক্সপিরিয়েন্স পারফরমেন্স নিয়ে কোনো কোয়েশ্চেন উঠতে পারে না, এবং বেশ কিছু আমরা 2বার সরকার চালিয়েছি এবং অনেক অনেক জিনিসকে আমরা ওভারকাম করে ইন্ডিয়াকে একটা জায়গায় পৌঁছে দিয়েছি। অ্যালায়েন্স এবং মিলেমিশে থাকার প্রশ্নে ভেতরে এবং বাইরে নানা ধরনের যে সমালোচনা, যে পর্যালোচনা দেখছি, এত চিন্তিত দেখছি ইন্ডিয়া জোটকে, এই ইন্ডিয়া জোট কদিন থাকে আমার লিখে এদের হানিমুন পিরিয়ড কদিন থাকে, কদিন থাকে আমি দেখব। নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা যাবে না, নরেন্দ্র মোদী নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না, এটাই তো স্বৈরতান্ত্রিক, এটাই তো অগণতান্ত্রিক। এই মানসিকতাটা নিয়েই তো বলা হচ্ছে যে এই বিজেপি সামলাতে পারবে না। তার মানে এখনই ওরা বলছে যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার বেশি দিন যে ওদের পাশে থাকবে না ওরা জানে, ওই জন্য ওরা ইন্ডিয়া জোটকে ভাঙার চেষ্টা করবে, এখনই বলে দিল। তো এদের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু গণতন্ত্র এবং জোট বিরোধী। এবং এর সাথে 2014-তে যে বিজেপি একক মেজরিটিটা প্রথমবার পেয়েছিল, হয়তো তখনও তারা তার জন্য প্রস্তুত ছিল না। ধাপে ধাপে দেখেছি বিজেপির মধ্যে এই আঞ্চলিক দল রিজিনাল পার্টিগুলোকে ভাঙা, তারা যে ভারতের ঐক্যের জন্য নাকি বিপজ্জনক, এইসব ন্যারেটিভ তারা মার্কেটে ফ্লোট করতে হচ্ছে। এখন রিজিনাল পার্টির পা ধরতে হচ্ছে সেই মোদি অমিত শাহকে। আজকে অদ্ভুতভাবে দেখলাম, এতদিন এই সরকার গঠনের সময় মোদির পাশে কেউ থাকতো না, খুব হলে অমিত শাহ বা জেপি নাড্ডা। আজকে দেখছি তারা অন্যদিকে পাশে সব নতুন নতুন মুখ। আজকে এনডিএর বৈঠকের ছবি দিতে হচ্ছে যে দেখো সবাই গুরুত্বপূর্ণ, সেই দলকে দিতে হচ্ছে যারা বলেছিল রিজিনাল পার্টি হচ্ছে ভারতবর্ষের একতার জন্য ক্ষতিকর। আচ্ছা, গত 10 বছরের আমরা যদি ব্যালেন্স শিটটা দেখি, একটা খুব ইন্টারেস্টিং কথা অর্চনাদি বললেন, শুনে ভালো লাগলো, এনডিএ ওয়াজ দেয়ার। আমি এনডিএ ছেড়ে তো আমি বিজেপি ওয়াজ দেয়ারও শুনিনি, কারণ গত 10 বছরে আপকিবার বিজেপি সরকার ছিল না, আপকিবার মোদি সরকার ছিল, মোদি কি গ্যারেন্টি ছিল, ওটা তো বাদ দাও, ওরা মানে কি নামে ডাকবেন ওনার ব্যাপার। ইন্টারেস্টিং কথাটা হচ্ছে যে গত 10 বছরে নরেন্দ্র, একটু বলে নি দিদি, আজকে তো মানে একটু বাক স্বাধীনতাটা এখন সংবিধান তো আপাতত সুরক্ষিত আছে, তো এরপর যেটা সমস্যা হচ্ছে যে আঞ্চলিক দলগুলো, ধরে নাও শিবসেনা তুমি দ্বিখণ্ডিত করলে, এনসিপি তুমি দ্বিখণ্ডিত করলে, এলজেপি কাকা ভাইপোর মাঝখানে তুমি দ্বিখণ্ডিত করলে, ডু ইউ রিয়েলি ফিল যে কালকে শিরোমণি অকালি দল বা ইভেন বিজেডি এবং জগন, যারা হচ্ছে গিয়ে ফ্রেন্ড ইন নিড যাকে বলা, যে কটা বিল পাস হয়েছে এদের জন্য, আজকে তারা মুছে গেছে। সো লেটস বি ভেরি ক্যান্ডিড, তুমি যদি নরেন্দ্র মোদীর সমর্থক হও, বি পার্ট অফ ইট, আর যদি তুমি এগেনস্টে থাকো তাহলে ওই ওপরে এটা, তাহলে কিন্তু মানুষ তোমাকে ধুয়ে দিচ্ছে। এই দেয়াল লিখনগুলো মানুষ পড়তে পারছে না। মহারাষ্ট্রে আজকে যখন আমি আলোচনা করছি, নান আদার দেন দেবেন্দ্র ফডনবিস বলছে আমাকে অব্যাহতি দিন, আর কয়েকদিন বাদে আমি দেখো, আমি রাজনৈতিক ছাত্র, আমি শুধু এটুকু জানি আগামী এই 1 বছরে 4টে রাজ্যের নির্বাচন আছে, এবং সেই 4টে রাজ্যের নির্বাচনে তুমি সেই জাগার নোটে যে ইনভিনসিবল, আজ থেকে 3 মাস আগে সব কটা চ্যানেল, আমি কাউকে দোষ দিচ্ছি না, সবাই বলেছিল এবারের লড়াইটা কিন্তু কে জিতবে কে হারবে নিয়ে না, 400 পার হবে কিনা এটা নিয়ে। সো 272 নিয়ে আলোচনাই হয়নি। তো সেখানে দাঁড়িয়ে একক সংখ্যাগরিষ্ঠ এনডিএ, এগুলো আমরাও জানি যে এগুলো হচ্ছে মানে ওই
সে মানে মানে উনি মরিয়া প্রমাণ করলেন যে উনি এতদিন মরেন নাই। তো আমার এখানে একটু শঙ্খর কাছে প্রশ্ন। শঙ্খ, 2014-এ নরেন্দ্র মোদী যখন প্রথমবারের জন্য ক্ষমতায় আসেন, সেই সময় কিন্তু আজকে দিন বিকাশের কথা বলে তিনি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী, বিশেষ করে এবারের নির্বাচনের আগে 370 ধারা থেকে বিলোপ থেকে শুরু করে রাম মন্দির, এই ইস্যুগুলো ভীষণ রকমভাবে ফোরফ্রন্টে চলে এসেছিল। কিন্তু সার্বিকভাবে আমরা যে ফলাফল দেখছি তাতে তো এটা স্পষ্ট যে রাম মন্দির ইস্যু এখানে কাজই করলো না। রাদার যে সমস্ত ইস্যুগুলো সেভাবে হয়তো চর্চার মধ্যে ছিল না কিন্তু থাকা উচিত ছিল, তারই একটা ভীষণ রকম পরিকল্পিত, তার আধারে পরিকল্পিতভাবে নির্বাচনের একটা ছাপ, ভোটদানের একটা ছাপ প্রকাশ পাচ্ছে এই ফলাফলে। দেখো মৌপিয়া, একদম তুমি ঠিক বলেছো। আমি তোমাদের স্টুডিওতে বসে একবার এই প্রশ্নটাই করেছিলাম যে 10 বছরে বিজেপি কি করেছে, বিজেপি গভর্নমেন্ট, মানুষ কিন্তু সেই প্রশ্নটা করবে। বিজেপির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি আমাকে ওইখানে তখন রিডিকুল করেছিলেন, কিন্তু দেখো আলটিমেটলি এই 10 বছরে আজকে দিন এলো কি না, ফার্মারদের রোজগার দ্বিগুণ হলো কি না, মানুষের কাজ পেল কি না, পোস্ট কোভিড এত যে মানুষ কাজ হারালেন তারা তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ পেলেন কি না, এই কোয়েশ্চেন, মুদ্রাস্ফীতির অবস্থাটা কি, এই কোয়েশ্চেনগুলো তো বড় হয়ে উঠলো না। গভর্নমেন্ট যদি পারফর্মিং গভর্নমেন্ট হয় তাহলে গভর্নমেন্ট লিস্ট করে যে আমরা এটা করেছি, এটা করেছি, এটা করেছি। যদি না থাকে তখন শাক দিয়ে মাছ ঢাকতে হয়। তখন এই যে ধরো হাইপার ন্যাশনালিজমের ইস্যু বা এই যে রাম মন্দির, এটা তো যে প্রশাসনিক ব্যর্থতা বা ডেভেলপমেন্টের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো করতে না পারার ব্যর্থতা, সেগুলোকে ঢাকার জন্য আজকে সত্যি যদি একটা পারফর্মিং গভর্নমেন্ট হতো এবং একটা হিউজ গ্রোথ হতো, হিউজ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো, প্রাইস সফেন হয়ে যেত, তাহলে কি আজকে নরেন্দ্র মোদী সরকার সেগুলোকে প্রচার করতো না? কিন্তু সেগুলো তো কোনোভাবে প্রচারে এলো না। তার কারণ হচ্ছে যে সেখানে একটা আটার ফেলিয়ার আছে। এবার দেখো, তুমি রাম মন্দির ইত্যাদি প্রভৃতি দিয়ে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করতে পারো, কিন্তু যারা ভুক্তভোগী, যারা কাজ হারিয়েছে কোভিডের পরে, যে যুবক কাজ পাচ্ছে না, তো তাদের কাছে তো রাম মন্দির কোনো ইস্যু নয়, পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতন। তো তার ফলে সেই যে কোর এবং বেসিক ইস্যুগুলো, রুটি কাপড়া মাকান, সেগুলো এই ভোটে রোল প্লে করেছে, যে সেগুলোকে এড়িয়ে যাওয়া যায়নি। এবং দ্বিতীয় কথা, আজকে অর্চনাদি শুরুতে যেটা বললেন যে 10 বছর শুধু ট্রেলার ছিল, তুমি দেখবে যে আমরা যে খবর লিখি বিলম্বিত, মানে খুব বেশি গৌরচন্দ্রিকা করলে লোকে আর খবরটা পড়তে চায় না। তার ফলে যদি সত্যি এটা ট্রেলার হয়ে থাকে, বড্ড লম্বা ট্রেলার, মানুষ অসহিষ্ণু, মানুষ রেজাল্ট চায়। অত বড় ট্রেলার মানুষ চায় না, মানুষ চায় যে আজকে দিনের যে প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছিল তার ইমপ্লিমেন্টেশন। যে কথাগুলো বলেছিল, এই স্মার্ট সিটি ডেভেলপমেন্ট, কি হয়েছে? মানে কিছুই আমি কোনো ট্যাঞ্জিবল বিশাল কোনো ডেভেলপমেন্ট আমি দেখিনি। ইভেন তুমি দেখবে যে বাজপেয়ী গভর্নমেন্টের সময়ও যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা যে কিছু রিফর্ম, সেগুলো কথা তুমি মনে রাখতে পারবে। মনমোহন সিং গভর্নমেন্টের সময় 100 দিনের কাজ এখনও তুমি মনে রাখতে পারবে, বা ফুড সিকিউরিটি মনে রাখতে পারবে। কিন্তু এই গভর্নমেন্টের সময় বড় কিছু মনে রাখতে পারবে না, কিন্তু কারণ মেজর কিছু হয়নি, শুধুমাত্র পোশাকই পরিবর্তন হয়েছে। জল দেয়নি, ও বাথরুমে জল দেয়, বলতে দাও প্লিজ। হ্যাঁ, আমি বলতে চাইছি যে পোশাকই পরিবর্তন হয়েছে। তো ফলে যে মানে লোকেকে তুমি একবার বোকা বানাতে পারো, দুবার বোকা বানাতে পারো। একটা জিনিস তুমি দেখবে মৌপিয়া, যে মানুষ একটা বিকল্পহীনতা ভুগেছে। তার কারণ হচ্ছে যে ইন্ডিয়া ব্লকটা তৈরি হয়েছে বলে কংগ্রেস কিছু পকেটে ভালো রেজাল্ট করেছে, কিন্তু এখনও কংগ্রেস যেখানে বিজেপির সাথে মুখোমুখি লড়াই, কর্ণাটক সদ্য জিতেও কংগ্রেস ওখানে বেশি সিট পায়নি, বিজেপি বেশি সিট পেয়েছে, 17খানা সিট বিজেপি পেয়েছে। তেলেঙ্গানায় সদ্য জিতেও কংগ্রেস বেশি সিট পায়নি, মধ্যপ্রদেশে 0 হয়ে গেছে, গুজরাটে 1 না 2। তো আজকে এই কোয়ালিশনটা তৈরি হয়েছে বলেই, অখিলেশের সাথে জোট হয়েছে বলেই উত্তরপ্রদেশে ভালো করেছে, মহারাষ্ট্রে জোটে ছিল বলেই কংগ্রেস মহারাষ্ট্রে ভালো করেছে। তার মানে কি, ওখানে লোকজন একটা বিকল্প দেখেছে বলে একটা ভোট দিয়েছে, কিন্তু বাকি জায়গায় সেই বিকল্পটা কংগ্রেস সেন্সটা দিতে পারলে হয়তো বিজেপি রেজাল্টটা এর থেকেও খারাপ হতো। অর্চনাদি, শঙ্করদীপ যে কথাগুলো বললো সেটা যদি বাস্তবে তার নিরিখে ভোট হতো, তাহলে তো পশ্চিমবঙ্গে তৃণমূলের 29টা কেন 2টো পাওয়ারও কথা নয়। কি পশ্চিমবঙ্গের যে অবস্থা,
পুরো শিক্ষা দপ্তর গাছের তলায় ধর্মতলায় বসে আছে, পুরো শিক্ষা দপ্তর এই চাকরিজীবীরা, চাকরি প্রার্থীরা সরি, তারা বসে আছে। সেসব কথা বাদ দিয়ে দেখুন শিক্ষা দপ্তর জেলের ভেতরে, কারো গার্লফ্রেন্ড হলে কাঠের তলায় 51 কোটি। আপনি যে অনেক ট্রেইলার দেখানোর কথা বললেন না, এই ট্রেইলার দেখতে লম্বা হয়ে গেছে বলে যদি সরকারকে লোকে বিশ্বাস চলে যেত তাহলে কি তৃণমূল 29টা পেত? শঙ্করদীপ আমাকে উত্তর দিতে পারবেন? কিন্তু এই ইলেকশনটা তো এ রাজ্যে আমি এবার আমার কথা বলছি, প্রত্যেকটা রাজ্যে ইলেকশনটা হয় নিজস্ব একটা। এক সেকেন্ড শঙ্কু উত্তর দিতে চাই। নির্বাচন আমি একটু বলবো, আমি একটু বিরত করছি শঙ্কু। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে রাহুল গান্ধী, তেজস্বী যাদবদের আমরা দেখতে পাচ্ছি। বলো প্লিজ। হ্যাঁ, বিজেপি 3টে সিট পেত, রিয়ালাইন্স হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, রাঘব চাড্ডাদের আমরা দেখতে পাচ্ছি, সঞ্জয় রাউত। এই মুহূর্তে ইন্ডিয়া জোটের বৈঠক শেষ হয়েছে এবং আলাপচারিতা করছেন বিভিন্ন দলের নেতারা। আমরা রাহুল গান্ধীকে দেখতে পাচ্ছি, সঞ্জয় রাউত, তেজস্বী যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডি রাজা, দীপঙ্কর ভট্টাচার্য, অখিলেশ যাদব, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে। রাজীব, সুপ্রিয়া সুলে। রাজীব, হ্যাঁ দেখো, ইন্ডিয়া জোটের বৈঠক এইমাত্র শেষ হয়েছে এবং নেতারা এক এক করে বেরোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধী, ডি রাজা এবং শরদ পাওয়ার, অখিলেশ যাদব সবাই বেরিয়ে এসেছেন। তারা সোনিয়া গান্ধীর জন্য অপেক্ষা করছেন। সোনিয়া গান্ধী এখনো বেরোননি। সোনিয়া গান্ধী বেরোলেই তারা সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং তাদের বৈঠকের যে সিদ্ধান্ত সেগুলি তারা জানাবেন। যেটা সূত্র মারফত আমরা ভেতর থেকে জানতে পারছি যে রাহুল গান্ধী যিনি বলেছেন যে এই রায়, যে রায় জনতা দিয়েছে, এই রায় একেবারেই গণতন্ত্র বাঁচানোর রায় এবং সংবিধান রক্ষা করার জন্য এই রায়, এবং মানুষের একেবারে কঠিন লড়াইয়ের মাধ্যমে মানুষ এই রায় দিয়েছে এবং এই রায়কে সংকল্প হিসেবে ইন্ডিয়া জোটের নেতারা ধরে নিয়ে আগামী দিনে তারা এগিয়ে যাবেন এবং সর্বশক্তি দিয়ে এগোবেন। রাহুল গান্ধীর এই বক্তব্যের মধ্যে দিয়ে পুরো বিষয়টি এখনো স্পষ্ট হয়নি যে তারা একেবারে সরকার গঠনের দিকে এগোবেন নাকি বিরোধী শিবিরে বসবেন। আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরবো এবং সম্ভবত সাংবাদিকদের মুখোমুখি হবেন ইন্ডিয়া জোটের নেতারা, সেখানেও ফিরবো। ছোট্ট বিরতি নিচ্ছি, তার আগে যে কোনো সময় সাংবাদিক বৈঠক শুরু হবে এবং আমরা সেখানে ফিরবো। দেখতে থাকুন আপনার রায়। কংগ্রেসের হাত ধরে এবারও পূরণ হলো না শূন্যস্থান। এইবারও আর্যভট্ট দশা কাটল না বামেদের। কেউ 20 তো কেউ 35। 24-এর মহাসংগ্রামের টার্গেট বেঁধে প্রচারে নেমেছিল রাজ্য রাজনীতির যুযুধান দুপক্ষ। ভোটের ফলে বাড়ল তৃণমূল, অনেকটাই কমল বিজেপি। তবে বামেদের প্রাপ্তি সেই শূন্যই। এ রাজ্যে কংগ্রেসের হাত ধরেও শূন্যের ওপরে উঠতে পারল না তারা। উল্টে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে ফ্রন্টেই প্রশ্নের মুখে পড়ে গেল বর্দা সিপিআইএম। এ রাজ্যে ইন্ডিয়া জোট হয়নি। প্রদেশ কংগ্রেসকে দোষারোপ করে রাজ্যের 42টি আসনেই একলা চলো নীতি নেয় তৃণমূল। অন্যদিকে শরিকদের আপত্তি উড়িয়ে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে ফ্রন্টের বড় শরিক সিপিআইএম। ভোটের ফলে কংগ্রেস একটি আসন পেলেও শূন্যেই থেকে যায় বামেরা। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো মুর্শিদাবাদ আসন থেকে হেরে গিয়েছেন খোদ বাম সেনাপতি মোহাম্মদ সেলিম। আসন বদলে দমদমে গিয়েও তৃতীয় বামেদের আর এক প্রবীণ প্রার্থী সুজন চক্রবর্তী। ভোট যুদ্ধে ব্যর্থ সিপিআইএম এর তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য এবং দীপশিতা ধর। জামানত রক্ষা করতেও ব্যর্থ সায়ন বন্দ্যোপাধ্যায়, প্রতীকুর রহমান, সব্যসাচী চট্টোপাধ্যায়। খুব একটা স্বস্তিতে নেই প্রদেশ কংগ্রেসও। মালদা দক্ষিণে জিতে ঈশা খান চৌধুরী দলের মুখ রক্ষা করলেও নিজের গড় বহরমপুর থেকে রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠানের কাছে হেরেছেন প্রদেশ কংগ্রেসের সেনাপতি অধীর চৌধুরী। এই পরিস্থিতিতে কংগ্রেস নিয়ে শরিকদের প্রশ্নে বিদ্ধ ফ্রন্টের বড় শরিক সিপিআইএম। কংগ্রেসকে এই রাজ্যের ক্ষেত্রে অন্তত মানুষ গ্রহণ করছে না, এটা প্রমাণিত হয়ে গেল। কংগ্রেসের প্রদেশের সভাপতি তিনি পরাস্ত হলেন এবং সেই
লিঙ্কেই আমাদের রেজাল্ট খারাপ হলো। এই ভোটের রাজনীতিতে পশ্চিমবঙ্গে অন্তত কংগ্রেস বাম অ্যালায়েন্স হলে মানুষ গ্রহণ করেন। বামেদের সঙ্গে আসন সমঝোতা করলেও প্রাথমিকভাবে তৃণমূলের সঙ্গে কথাবার্তা শুরু করেছিল কংগ্রেস, কিন্তু শেষ পর্যন্ত কোনো রফা সূত্র মেলেনি। জোট ভাঙার দায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ঘাড়ি চাপালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে বামেদের বদলে তৃণমূলের সঙ্গে জোট করলেই এ রাজ্যে কিছুটা শক্ত হতো কংগ্রেসের হাত। কমিশনের হিসেব অনুযায়ী মালদা উত্তরে 4,49,000 ভোট পেয়েছে তৃণমূল, কংগ্রেস পেয়েছে 3,84,000 ভোট। 5,27,000 ভোট পেয়ে এই কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির খগেন মুর্মু। অর্থাৎ তৃণমূলের সঙ্গে জোট হলে মালদা উত্তরে জয় নিশ্চিত ছিল। একইভাবে পুরুলিয়ায় 5,61,000 ভোট পেয়েছে তৃণমূল, কংগ্রেস পেয়েছে 1,29,000 ভোট। 5,78,000 ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। ফলে তৃণমূলের সঙ্গে জোট করলে পুরুলিয়া কেন্দ্রেও জয় আসত। এই পরিস্থিতিতে ফল প্রকাশের পর প্রদেশ নেতৃত্বের ভোট কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন এআইসিসির নেতারাও। কলকাতায় প্রদীপ ভট্টাচার্য ছাড়া কাছের সিট কোনটা? উলবেড়িয়া, তারপরে কি বনগাঁ, তারপরে কাঁথি। বিস্তীর্ণ জায়গায় যিনি লড়ছেন, আমরা লেফটকে যে সমর্থন করছি, কংগ্রেসের প্রার্থীর জায়গায় লেফটের পতাকা টাঙালে তো ভোট বাড়বে না। এই বিস্তীর্ণ জায়গায় কংগ্রেসের কোনো পতাকা আছে? তো এই দলের আইডেন্টিফিকেশনটা কোথায় থাকবে? আজকে যাই হোক না কেন, আমি মনে করি কংগ্রেস পার্টিকে শক্তিশালী করতে হবে। সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই জোটে যান আর লেফটের সঙ্গেই জোটে যাক। সব মিলিয়ে দেশের ভোটে বিজেপি ধাক্কা খেলেও এ রাজ্যের স্বস্তিতে নেই বাম ও কংগ্রেস শিবির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সরাসরি চলে যাব নয়াদিল্লিতে। Led by Modi, we will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we all together agreed on these points, and will definitely whatever promises we have given to the people, that we will keep it up, and just I want to tell this. Thank you very much. আমরা সরাসরি ছিলাম নয়াদিল্লিতে। মল্লিকার্জুন খার্গে তিনি রেজলিউশন পড়ে শোনালেন এবং তিনি যে বার্তা দিলেন যে ইন্ডিয়া জোট ফ্যাসিস্ট মোদি শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। অন্তত এই বক্তব্য থেকে শঙ্খ ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিরোধী আসনে বসার জন্য প্রিপারেশন নিয়েই এই জোট তারা নিশ্চয়ই তাদের মধ্যে যে সমন্বয় সেই সমন্বয় সাধন করছে, তাই তো? যে ইন্ডিয়া জোট ফ্যাসিস্ট মোদি শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। একদমই মহুপিয়া, যে একদম যে কংগ্রেস এবং বাকি বিরোধীরা তারা বিরোধী আসনের ব্যাপারে যে মানে ঐক্যবদ্ধ, এটা নিয়ে আমার কোনো সংশয় নেই। আমি একটু তোমার বিরত করছি শঙ্খ, এই মুহূর্তে রাজীবের কাছে সরাসরি চলে যাচ্ছি। রাজীব, একটু যদি আমাদের জানাও এই বৈঠকের নির্যাস সম্পর্কে। দেখো, বৈঠকের নির্দেশ যেটা হলো, যেটা মনে করা যাচ্ছে যে স্পষ্ট করে না বললেও যেটা বোঝা যাচ্ছে, এখনই সরকার গড়ার দিকে যাচ্ছে না ইন্ডিয়া জোট। তারা জানালেন যে তাদের যে এক জোট হয়ে লড়ার কথা বলেছেন, এবং এই যে রায় অর্থাৎ ভোটের যে ফলাফল, তাতে একটা বিষয় স্পষ্ট, গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং সংবিধান রক্ষার স্বার্থে রায় হয়েছে। তাই ইন্ডিয়া ব্লকের নেতারা জোটবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবেন। কোথাও কিন্তু সরকার গঠনের কথা বলা হলো না। সেক্ষেত্রে মনে করা যেতেই পারে স্পষ্ট ইঙ্গিত যে বিরোধী শিবিরেই থাকছে ইন্ডিয়া শিবিরের নেতারা। অত্যন্ত স্পষ্ট করে এই বার্তা দেওয়া হলো আজকে। ধন্যবাদ রাজীব। আমি সংক্ষেপে শঙ্কর কাছে চলে যাবো। শঙ্খ, দেখো, এখানে তো ওদের নাম্বারও নেই। বিজেপি লার্জেস্ট পার্টি হিসেবে জিতেছে, ফলে আর একটা পিপল অ্যালায়েন্স এনডিএ ছিল, তাদের হিউজ নাম্বার আছে 293। তারা সরকার গঠন করবে, এ নিয়ে কোনো সংশয় নেই। এবং কংগ্রেস ইত্যাদি প্রভৃতি বাকি যে বিরোধী দলগুলো, তারা কেউ সরকার গঠনের কথা ভাবেও নি।
তারা বিরোধী আসনে বসে কিভাবে সরকারকে প্রতি মুহূর্তে চেপে ধরা যায়, কি কি কমন গ্রাউন্ড আছে, কি কি কমন এজেন্ডা হতে পারে, সেই জায়গাটাতে একটা আলোচনা হয়েছে ডেফিনেটলি। এবং একেবারে। এবং দেখা যাবে যে আগামী দিনে অন্তত আগামী 6 মাস এই বিরোধী দলগুলোর একটা সুন্দর পক্ষ সমন্বয় দেখা যাবে। আমি সুন্দর আসবো শঙ্কর, পক্ষ তোমার কাছে। সমন্বয় যদি অভিষেক কিছু থাকে, বলতে চাই খুব তবেই সংক্ষেপে আজকে অভিষেকের কাছ থেকে নিয়ে। আমি জাস্ট রুলিং একটা লাইন অ্যাড করতে পার্টি- চাইছি। শঙ্খদা মানে অ্যাবসলিউটলি জানেন এটা 1989 সাল রাজীব গান্ধী 191 এর উপর সিট পেয়ে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হওয়ার পরও ফার্স্ট উঠে দাঁড়িয়ে বলেছিলেন আমি বিরোধী পক্ষে বসবো। সরকার গঠন করাটাই ওই যে বারবার বিজেপি বলে না যে এটা ক্ষমতার জন্য করছে, বিশ্বাস করো আজকে এই মুহূর্তে চাইলেও সরকার তৈরি করে ফেলা যায়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট সংবিধানটা বাঁচানোর, ইলেকশন কমিশনকে নৈর্ব্যক্তিক আমি রাখা। আবারও একটু রাজ্যের প্রেক্ষাপটে ফিরি, কারণ যে প্রতিবেদন আমরা দেখালাম, আমি কলতানের কাছে আসি। কলতান বাম কংগ্রেস হাত মিলিয়েও বামেদের আসন সংখ্যা শূন্যই থাকলো। গত লোকসভা নির্বাচনে শূন্য, গত বিধানসভা নির্বাচনে শূন্য, এবারও শূন্য। এখানে কংগ্রেসের হাত ধরা ছাড়ার আলাদা ক্লারিফিকেশনটা আমি অন্তত বুঝতে পারিনি। আমাদের 21 সালের নির্বাচনের পর থেকে পঞ্চায়েত নির্বাচন হোক, বাই ইলেকশন হোক, মিউনিসিপ্যালিটির ভোট হোক, সবকটাতেই 21 সালের আমরা যা ভোট সংখ্যা পেয়েছিলাম তার থেকে বেড়েছিল। এই প্রথম ভোট, যেটা হচ্ছে যে ভোট বৃদ্ধির যে হারটা পঞ্চায়েত অবধিও বজায় ছিল, সেই জায়গাটা একটা স্ট্যাগনেন্ট জায়গায় এসে দাঁড়িয়েছে। সেইটা যেটা বাড়ার এক্সপেকটেশন আমাদের ছিল সেইটা বাড়ে, এটা ঠিক। কিন্তু 21-এর ওই সময়ের পর থেকেই যা নানা রকম কথা ইত্যাদি যেগুলো হয়েছিল, কিছু প্রাসঙ্গিক কথা ছিল, কিছু অপ্রাসঙ্গিক ছিল, কিন্তু তার মধ্যেও আমরা যে রুটি রুজির লড়াইয়ের কথা ইত্যাদি বলে যাচ্ছিলাম, আপনিও 7টা ফেজ ধরে ইলেকশন কভার করেছেন। রুটি রুজির লড়াইটা একেবারে ফ্রন্ট ফেজে ছিল। মন্দির হবে কিনা, মসজিদ হবে কিনা, কেউ নিজে ভগবান হয়ে যাবেন কিনা, এই সব চর্চার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল যে রুটি রুজির লড়াইটা কী হবে। শঙ্খবাবু নিজে বললেন খানিকক্ষণ আগে, রুটি রুজির লড়াইটা নিয়ে অনেকটা চর্চা হয়েছে, আমরা সেই চর্চাটা করে আসার চেষ্টা করেছি। এবার নিশ্চিতভাবে পঞ্চায়েতের থেকে আমরা যে উল্লম্ফনটা এক্সপেক্ট করেছিলাম সেটা কেন হলো না, এটা তো অবশ্যই চর্চার বিষয়। কিন্তু একটা জিনিসের গ্যারান্টি আছে যে এইটা হলো না বলে এই যে রাস্তাটায় আমরা হাঁটা আরম্ভ করেছি, এই রাস্তাটার পথ হাঁটা আমাদের বন্ধ হবে না। এইটা যে পথ হাঁটা থামাবেই বা কিভাবে? না, আমি বলছি যে রুটি রুজির লড়াইটাকেই মূল জায়গায় থাকবো, রুটি রুজির লড়াইটাই আমাদের এখানে মূল ফোকাসে থাকবে। এর পাল্টা কথা আসবে যে দেশের রুটি রুজির লড়াই নিয়ে কথা হলো, তাহলে রাজ্যে তৃণমূল যেটা করছে সেটার বিরুদ্ধে তোমরা বলে কোনো লাভ করতে পারলে না, এটা কারেক্ট পয়েন্ট। কিন্তু এটা তো আসলে একটা কেমিস্ট্রি। তো 2019-এও মোদি ভোটে লড়ার আগে সিএ এর তাস খেলেছিলেন, না, মানে 24-এও খেলেছেন। ধরা যাক তোমাদের রুটি রুজির এই যে, যেটা খুব একদম, আমি আবারও বলছি, আমি আর শঙ্কর যেটা আলোচনা করছিলাম যে রুটি কাপড়া মকানে ফিরতে হবে, আমি রুটি কাপড়া মকানে ফিরছি, তোমাদের সেট করে দেওয়া যে এই ন্যারেটিভ, এটাতে আমি প্রচণ্ড কনভিন্সড হচ্ছি, অথচ ভোটটা গিয়ে আমি অন্য পার্টিকে দিয়ে দিচ্ছি। আমি এইটাই বললাম যে এটাও আমাদের বিশ্লেষণ এটাই তোমাদের করতে হবে। success? না, আমি বলছি এটাও আমাদের বিশ্লেষণ করতে হবে কেন হলো। এই যে রুটি কাপড়া মাকানের কথা বলে পঞ্চায়েতে ভোট বেড়েছিল, পঞ্চায়েতে কি ভোট হয়েছিল সবাই জানে, তারপরেও ভোটটা বেড়েছিল। কর্পোরেশনে কি ভোট হয়েছিল, 99% একজন পেয়ে কাউন্সিলর হচ্ছেন, তা সত্ত্বেও আমাদের কোথাও যে ভোটটা বেড়েছিল, এই প্রথম ভোট যেবার সেটা বাড়েনি, এটা বাস্তব। সেই সম্পর্কে কিছু কথা শুনতে হলে আমি সেই সমালোচনা গ্রহণ করতে অবশ্যই রাজি আছি, কিন্তু যে রুটি কাপড়া মাকানের প্রসঙ্গটা চলছে, এই প্রসঙ্গটাতে কন্টিনিউ হতে হবে যাতে ডাইভার্টেড না হয়ে যায়। তাহলে নিশ্চয়ই 26-এ গিয়ে আমাদের ফলাফল আমরা যে বেটার এক্সপেক্ট করছি সেটা আবার সেই জায়গায় পৌঁছাবো। দেখো মৌপিয়া, রাজনৈতিক পথ বাম কংগ্রেস কি ঠিক করবে রাজ্যে সেটা তাদের ব্যাপার, এখানে আমার কিছু বলা সাজে না। তাও যেহেতু কলতান কয়েকটা খুব গালভরা কথা বলার চেষ্টা করছিল, রুটি কাপড়া মাকান, এই রুটি কাপড়া মাকান যখন লক্ষ্মীর ভান্ডার হয় তার বিরোধিতা করে, কিন্তু তাকে টিটকিরি তাচ্ছিল্য করে। আবার এরা কিন্তু আইএসএফকে প্রপ আপ করে চূড়ান্ত সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে। মুসলমান ভোট ভাগ করব এই লক্ষ্যে একটা মুসলমান নেতৃত্বের দলকে এই রাজ্যতে সাম্প্রদায়িক মেরুকরণের উদ্দেশ্যে ওইসব গালভরা কথা বললে তো হবে না। মানুষ ইউডিএফ জবাব দিয়েছে ওখানে ধুবড়িতে। নওশাদ সিদ্দিকী সঙ্গে হাত মেলানো, নওশাদ সিদ্দিকীকে কনফিডেন্সে নেওয়া, সেটা হচ্ছে একটা চূড়ান্ত সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলানো, তাই তো? তোহা সিদ্দিকী, আমি আবার বলছি, আমি তোহা সিদ্দিকীর কোনো দল নেই, তোহা সিদ্দিকীর দল নেই। আমি আবার বলছি, না দলের ভিত্তিটা কি? এই দলটা
তিনি আমি সাম্প্রদায়িক। আবার বলছি, তাহা সিদ্দিকী আমি পীরজাদা আবার তিনি সাম্প্রদায়িক নন। পীরজাদা দিয়ে আমার তো সিদ্দিকী সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলিনি। নন। একটা দলের সিদ্দিকী গঠন হয়েছে নন। সাম্প্রদায়িক মেরুকরণের জন্য, যেরকম এমআইএম আর ইউডিএফ হয়েছে। মানুষ এখন সবকটাকেই জবাব দিয়েছে। তো সুতরাং বাম যেটা রুটি কাপড়া মাকান, তার বাইরে কিছু ভাবছিল না, এরকম না। আবার আরেকটা জিনিস বলে দিই। একটা প্রশ্ন আছে আমার ইনোসেন্ট মনে, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা আর কোন দল করে? বিজেপিও করে। না না, সাম্প্রদায়িক বিজেপি করে। মেরুকরণের চেষ্টা স্থানীয়ভাবে অভিযোগ উঠতেই পারে। না, 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 বিজেপি তো করে, বিজেপি তো করে, বিজেপি আচ্ছা, এক সেকেন্ড। বিজেপির সঙ্গে কোনোদিন তৃণমূল যায়নি। না না, এটা তো বলিনি কখনো। আমরা তো গেছি, 100 বার গেছি, বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের বিরুদ্ধে বেরিয়েও এসেছি। তো সুতরাং ওই বললে হবে না। না না, এই কথাটা শুনে না, কথাটা শুনে না। আরে বাবা, আচ্ছা সেলিম বাবু কেন মুর্শিদাবাদে লড়তে গেলেন? তিনি তো যাদবপুরে লড়তে পারতেন। কি মুশকিল? কেন? আমরাও তো বুঝি এই ব্যাপারটা। এরপরে দাঁড়াও, একটু শুনে নাও, তোমাকে আটকাইনি। দাঁড়ান না, শুনে না। বিষয়টা হচ্ছে যেটা ওরা চিপে যেতে চাইছে, এই যে বারবার আমাকে আটকাচ্ছে কেন। 19-এ যে বামের ভোট রামে গেছিল, তার পরিসংখ্যান বাম কংগ্রেস জোট ছিল সাকুল্যে 13% ভোট, এখন সেটা কমে 10.5% হয়েছে। তার মানে 2.5% ভোট পুনরায় তাদের 19-এর তুলনায় কমেছে। 19-এর তুলনায় কমেছে। হ্যাঁ, লোকসভা দেখছি আমি, লোকসভা দেখছি। আমাদের এত ভোট কেটে, এত ভোট, দুটো সিট উত্তর মালদা রায়গঞ্জ, শুধুমাত্র কংগ্রেসের মাইনরিটি ভোট কাটার জন্য বিজেপি জিতে গেছে। অর্চনাদি, এত কিছুর পর এতগুলো ফ্যাক্টর, এই চাকরিতে দুর্নীতি, রেশনে দুর্নীতি, প্রত্যেক দিন এখানে ইডি, সিবিআই, এমনকি সন্দেশখালীতে আমরা এনএসডি কে অ্যাকশন মোডে দেখলাম। এই সমস্ত কিছুর পরেও দাঁড়িয়ে দেখা গেল যে আপনাদের এবং নরেন্দ্র মোদী যিনি বলেছিলেন যে বাংলা থেকেই সবচেয়ে বেশি তার জন্য উপহার থাকবে, সেখানে মাত্র 12টা পদ। আমাকে প্রথমে তো সন্দেশখালীটা নিয়ে একটা লাইন বলবো, সেটা হলো সন্দেশখালীতে আমাদের শুধুমাত্র 14 রাউন্ড কাউন্টিংয়ের পরে অ্যাজ পার রেকর্ড আমাদের পুরো ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা সন্দেশখালী 8000 ভোটে জিতেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রেস কনফারেন্সে অসত্য কথা বলেছেন। আপনারা ইলেকশন কমিশনের সাইটে দেখবেন, সন্দেশখালী বিধানসভা রেখাপাত্র 8000 ভোটে জিতেছে। শুনুন, 1 নাম্বার, আমাকে যদি না বলতে দেন তাহলে চুপ করে বলতে দাও। প্রথম কথা এটা, সমস্ত মানুষ, সমস্ত দল, আমরা যারা বসে আছি প্রত্যেকেই জানি, নিচু তলায় ওপরের তলায় যেখানেই বলুন, পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে এই পার্লামেন্টারি ইলেকশনে তৃণমূল, কংগ্রেস, সিপিএম একত্রে কাজ করেছে অ্যান্টি বিজেপি হয়ে। কারণ তারা ইন্ডিয়া জোটের শরিক এবং তাদের যা কিছু, একটা মাঠের পারমিশন আনতে গেছি, সিপিএম পাচ্ছে বড় মাঠটা, বিজেপি এটা নতুন করে বলে টাইম ওয়েস্ট করার দরকার পড়ে না। হ্যাঁ, একই মিথ্যা ইনডিরেক্টলি তারা একসাথে কাজ করেছে। কিন্তু আজকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সীতারাম ইয়েচুরির মিটিং হচ্ছে, তো ওখানে তো একবারও সীতারাম ইয়েচুরি বলছে না। আমাকে যদি না বলতে দেন বলুন, ওখানে কি অভিষেক ব্যানার্জিকে সীতারাম ইয়েচুরি বলছেন যে আপনার সিপিএম এর কত, বিজেপির কথা ছেড়ে দিন, বিজেপি শত্রু, কত নিচু তলার কর্মীর বাড়ির আজকাল ভাঙচুর হয়েছে, কতজন অ্যারেস্ট হয়েছে, কতজনের ফিশারি লুট হয়েছে, এই দুদিনের পোস্ট পরে এই প্রশ্ন কেউ তুলেছে? বলেছে আজকে কংগ্রেস বলেছে, অন্যদিকে গিয়ে বললো হবে না। আপনাদের আসল লক্ষ্য হলো যে ক্ষমতার জন্য আমরা সব কম্প্রোমাইজে রাজি আছি, আমরা নীতিহীন ভাবে ক্ষমতার জন্য ছোট্ট একটা বিরতি আমাদের তার আগে নিতে হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। অভিষেক এই প্রশ্নটার উত্তর তো প্রদেশ নেতৃত্বকেও দিতে হবে। আমরা দেখেছি যে এই রাজ্যে যাতে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে জোটটা একটা শেপ পায়, সেটা নিয়ে শেষ অবধি জয়রাম রমেশদের মরিয়া চেষ্টা, কিন্তু শেষ অবধি অধীর রঞ্জন চৌধুরীদের বক্তব্য, তাতেই ভরসা রাখে হাইকমান্ড এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট না হয়ে বামেদের সঙ্গে জোট হয়। তারপর নিট লাভ কি? ঈশা খান চৌধুরী, এমনকি অধীর রঞ্জন চৌধুরী তার যে সিটারেল সেটাও হারালেন। ঠিক
এই প্রশ্ন তো উঠবে, একদম উঠবে, যেটা শুভঙ্কর সরকার অলরেডি তুলতে শুরু করেছে। ঠিক। এবার আমি সেই প্রশ্নের দুটো ভাগে উত্তর দিই। 2017 সাল উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ইনকামবেন্ট অখিলেশ যাদবের এসপির সঙ্গে কংগ্রেস জোট করে। অখিলেশ যাদব এবং কংগ্রেস মুছে যায়। তার কারণটা কি জানো তো? শাসকের সঙ্গে বিরোধীর বাই ডেফিনেশন জোট হতে পারে না। তার কারণ বিরোধী, অ্যাজ দ্য নেম সাজেস্ট, শাসককে বিরোধিতা করে বলে বিরোধী, না হলে এক হয়ে যাবে, না হলে তারা জোট সঙ্গী, তাহলে বিরোধী নয়, এক। এই থিওরিটা জয়রাম রমেশ অ্যাবসলিউটলি জানতেন এবং অ্যাবসলিউটলি জানতেন বলেই আলটিমেটলি সোনিয়া গান্ধীরা শেষ পর্যন্ত আমরা মান্যতা পেয়েছি, এক। দুই, তুমি যে কথাটা বললে যে অধীর রঞ্জন চৌধুরী অবশ্যই এই মুহূর্তে অ্যানালিসিস হয়নি, আমি জাস্ট কয়েকটা ডেটা পয়েন্ট দেবো। শক্তিপুর 18 এপ্রিল 2024 একটা দাঙ্গা হলো। সেই দাঙ্গার পর আমি তোমার ব্লক ধরে ধরে বলে দিতে পারি, একটা ব্লক বেলডাঙ্গা ব্লকের 6 নম্বরের ওখানে 130টা ভোট, আমি একদম সংখ্যা ধরে বলছি, সব অ্যানালিসিস আমার কাছে আসেনি, 130টা ভোট হচ্ছে থাকে সেই বুথে। সেই বুথে 103টে কাস্ট হয়েছে, তার ভেতরে 101টা বিজেপি পেয়েছে, অল হিন্দু ভোট। আমি কেন বলছি, দেখো কে কাকে ভোট দেওয়া সত্যি বলার এটা নেই, কিন্তু যে পোলারাইজেশন হয়েছে এবং সেই পোলারাইজেশনটা হয়তো কোনো ক্ষেত্রে হওয়ানো হয়েছে। একটু আগে কৃষ্ণদা বলল, বা একটু আগে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে উত্তর মানে রায়গঞ্জে কেন আমাদের হারিয়ে দেওয়া হলো, বা উত্তর মালদায় কেন হারিয়ে দেওয়া হলো। আমার একটা কথা বলো তো, ইউসুফ পাঠান এবং অধীর রঞ্জন চৌধুরীর ভেতর রাজনৈতিক যৌক্তিকতাতে, তাহলে অধীর রঞ্জন চৌধুরী অনেক বেশি, তাহলে কি অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে দেওয়া হলো? বা হাজী নুরুলের ক্যান্ডিডেচার হওয়ার এক এবং একমাত্র কারণ হচ্ছে উনি হজ কমিটির চেয়ারম্যান বলে বসে রাখেন, এইটা কোনো কথা হতে পারে? এটা ওদের সিদ্ধান্ত। বহরমপুরের যদি রেজাল্টের পাটিগণিত দেখো, যেই বিজেপির ভোট ব্যাংকটা বিধানসভাতেও বিজেপি কাছে ছিল, যেটা এর আগে কংগ্রেসের কাছে ছিল, অধীর চৌধুরীর কাছে ছিল, সেই বিজেপির ভোট ব্যাংক এখন স্থির করেছে যে ভাই ভাষাটা যখন বিজেপিরই, 2.5 বছর ধরে প্রত্যেক প্রেস কনফারেন্সে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর কথাই অধীর বাবুর মুখ থেকে শুনছি, তাই জন্য সেই ভোট ব্যাংক আমার অর্চনাদের কাছে খুব সংক্ষেপে প্রশ্ন। অর্চনাদি, আপনাদের দলের মধ্যে বিশেষ করে দিলীপ ঘোষ, যিনি মেদিনীপুর থেকে সরিয়ে যাকে প্রার্থী করা হলো বর্ধমান দুর্গাপুরে, তিনি কাঠিবাজির প্রসঙ্গ তুলছেন। অর্চনাদি, দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের কোথা থেকে কাকে কোথায় নিয়ে দেওয়া হবে, কেন দেওয়া হবে, এগুলোর জন্য আমাদের নির্বাচন কমিটি আছে, সে সম্বন্ধে তিনি বলছেন 21-এর পর থেকে আর এগোয়নি না। এটা এই জায়গাটায় আমি বলি, আমরা 21-এ 2 কোটি 28 লক্ষ ভোট পেয়েছিলাম। এবারে আমরা যত খারাপ ফল হোক পশ্চিমবঙ্গে, আমরা 2 কোটি 34 লক্ষ ভোট পেয়েছি, অর্থাৎ কিনা আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে। আমাদের পর্যালোচনা করে পরবর্তীকালে কি কারণে কোন কনস্টিটিউয়েন্সিতে আমাদের হার হয়েছে বা কম হয়েছে দেখতে হবে, কিন্তু আমাদের ওভারঅল ভোট পশ্চিমবঙ্গে বেড়েছে। মোহাম্মদ সেলিমকে যখন এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, কংগ্রেসের সঙ্গে সমঝোতা কৌশলগত ভুল কিনা, কি বলেছেন মোহাম্মদ সেলিম, একটু শোনাবো। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার যে সিদ্ধান্ত আপনারা নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের তরফ থেকেও অনেক প্রশ্ন উঠছে। তারা বলছেন যে এটা ভোট সিজনাল সমঝোতা বা বন্ধুত্ব হচ্ছে, ধারাবাহিক কোনো কর্মসূচি আপনাদের নেই, আপনারা একসঙ্গে প্রেস কনফারেন্স করেননি, একটি বা দুটি ছাড়া। সেক্ষেত্রে কি কোনো স্ট্র্যাটেজিক ভুল ছিল বলে মনে করেন সেলিম? এগুলো এখন আলোচনার কথার বিষয় নয়। ফলাফলের পরে অনেকেই তাড়াতাড়ি কিছু বলতে চায়, আর মিডিয়া অমনি বুম বাড়িয়ে দেয়, আর কেউ কেউ মিডিয়া বুম বাড়িয়ে দিলেই অনেকগুলো কথা বলে। আজকাল সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, সেখানে অনেকে বমি করে ফেলে। কিন্তু আমি মনে করি যে রাগ, ক্ষোভ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অভিজ্ঞতা যাই থাকুক না কেন, সেগুলোকে যত্র উগড়ে দেবেন না। অনেকগুলো প্রশ্ন উস্কে দিয়েছে এই নির্বাচনী ফলাফল। আপাতত আপনারা এখানে সময় একদম শেষ, একটু পরেই আমরা ফিরে আসছি পেজ 1 নিয়ে। দেখতে থাকুন জি 24 ঘন্টা।